গুরুত্বপূর্ণ ক্লাস করিয়েছেন আমাদের শ্রদ্ধাভাজন আসলামউদ্দিন স্যার। আজকেও মূল আলোচক হিসেবে আমাদের মাঝে আছেন শ্রদ্ধেয় ডাক্তার মোহাম্মদ আসলামউদ্দিন স্যার। তিনি একজন বিএইচএমএস ঢাকা ইউনিভার্সিটি, ডিএমইউ সোনোলজিস্ট, এমপিএইচ হেলথ এডুকেশন অ্যান্ড হেলথ প্রমোশন অ্যান্ড হিউম্যান মাইগ্রেশন অ্যান্ড পাবলিক হেলথ নিউট্রিশন। তিনি বর্তমানে একজন পিএইচডি গবেষক। তিনি কেবল একজন অভিজ্ঞ চিকিৎসকই নন, বরং একজন স্বনামধন্য শিক্ষক, সংগঠক ও গবেষক। দীর্ঘদিনের অভিজ্ঞতা, গবেষণা ও শিক্ষাদানের মাধ্যমে তিনি চিকিৎসা সমাজে বিশেষ পরিচিতি অর্জন করেছেন। আমরা সত্যি ধন্য, কারণ আজ তিনি আমাদের মাঝে উপস্থিত হয়ে হরমোনের দ্বিতীয় ক্লাস নিয়ে আলোচনা করবেন এবং দিক নির্দেশনা প্রদান করবেন। এবং আমি আছি মোহাম্মদ মাহাদি হাসান এবং সাথে আছে আয়শা রাখি। স্যার, আপনি মূল আলোচনায় আসার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? শুকর আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া, অশেষ রহমতে বেশ ভালো আছি। আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, মানবদেহের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনায় অংশগ্রহণ করতে যাচ্ছি। তো শুরুতেই একটা কথা না বললেই নয় যে আমাদের এই ক্লাসটা, এই যে আমরা যে ক্লাসটা উপস্থিত হয়েছে, এই ক্লাসটা আসলে কাদের জন্য? আমি মনে করি এই ক্লাসটা শুধু তাদের জন্যই যারা আমার মতো নতুন কিছু জানতে চায়, নতুন কোনো বিষয় জানাতে চায়, নতুন কোনো কিছু বিষয় নিয়ে উপলব্ধি করতে চায়, অনুভব করতে চায়। বিশেষ করে নবীন যারা আছি, একদম নবীন যারা আছি, তাদের জন্য এই ক্লাসটা গুরুত্বপূর্ণ বহন করবে। আর যারা প্রবীণ আছি, বিশেষ করে যারা এই হরমোন বিষয়ে যারা ভালো জানি, যারা ভালো এই বিষয়ে অভিজ্ঞতা আছেন, তাদের খুব একটা কাজে আসবে বলে আমার মনে হয় না। তবে আমাদের সাথে যদি কেউ থেকে থাকেন, আপনাকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা স্বীকার করছি সেই মহান আল্লাহ তাআলার প্রতি, যিনি আমাদেরকে এত সুন্দর একটা প্ল্যাটফর্মে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য তৌফিক দান করেছেন। শুকর আলহামদুলিল্লাহ। কৃতজ্ঞতা স্বীকার করছি আজকের অনুষ্ঠানে যারা সারাদিন কর্মব্যস্তময় জীবন শেষে, কর্মব্যস্তময় এই জীবনের যখন আমাদের প্রশান্তির সময়, ঘুমের সময়, সেই সময় আমাদের ক্লাসটি করার জন্য এখানে উপস্থিত হয়েছেন, তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা স্বীকার করছি। আজকের অনুষ্ঠানের দুইজন সঞ্চালক, ডাক্তার মোহাম্মদ মাহাদি হাসান এবং ডাক্তার আয়শা আক্তার রাখি, তাদের প্রতি, যাদের অক্লান্ত পরিশ্রম, যারা সবসময় এই প্রোগ্রামগুলোকে লাইভ প্রোগ্রামে পরিণত করেন, রেকর্ডিং করেন, টাইম ম্যানেজমেন্ট ঠিক রাখেন, এমনকি সঠিক সময়ে লিঙ্ক দিয়ে আমাদেরকে সবাইকে সংযুক্ত হওয়ার জন্য আহ্বান করেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি। তো যে কথাটি না বললেই নয়, আসলে দেখেন, আমরা মানুষ, সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত। আমরা যে সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত, আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, আমরা কখনো নিজের মধ্যে ডুব দিয়ে কখনো সেটা অনুভব করি নাই। যদি করতাম, তাহলে সারা জীবন মহান আল্লাহ তাআলার শুকরিয়া অর্থাৎ শুকরগুজার থাকতে থাকতে আমাদের জীবন শেষ হয়ে যেত। আমাদের
পারিপার্শ্বিক কিছু আকর্ষণ, কিছু অ্যাট্রাকশন, কিছু আসক্তি আমাদেরকে কুরে কুরে খাচ্ছে। সেই আসক্তি নিয়ে আমি প্রথম হরমোনের একটি ক্লাস করিয়েছিলাম, ডোপামিন নিয়ে, কিভাবে ডোপামিন আসক্ত হই। পরবর্তী আরেকটি ক্লাস গেছে আমাদের, যেটা স্লাইডে দেখতে পাচ্ছেন, 21/8/2025-এ, যা আমাদের আলোচনার বিষয় ছিল হরমোন পার্ট 1। তো হরমোন স্যার, পার্ট 1 যারা, জি স্লাইড শোটা তো হচ্ছে না, প্রথম পেজে আছে। জি আমি এখনো শেয়ার করিনি। ওকে, তো আমি যেটা বলছিলাম যে যারা এই ক্লাসটা না করেছেন, মানে করতে পারেননি, তাদের উদ্দেশ্যে বলছি যে 21/8/2025-এ যে ক্লাসটা হয়েছে, তাদের জন্য আমি 5 মিনিট একটা সামারি দিচ্ছি, যে কি ওখানে কি আলোচনা হয়েছিল, যাতে আপনাদের পরবর্তী আলোচনাটা বুঝতে একটু সুবিধা হয়। তো ওখানে আমরা প্রথমে কিছু প্রশ্ন করেছিলাম যে আসলে আমরা কি চাই। তারুণ্য ধরে রাখতে চাই, কম বয়সে অনুভব করতে চাই, শরীর অতিরিক্ত মেদ কমাতে চাই, শারীরিক মানসিক অক্ষমতা বা সক্ষমতা বৃদ্ধি করতে চাই, আপনার আমার যে রোগ প্রতিরোধ প্রক্রিয়া বা রোগ প্রতিরোধ ক্ষমতা, ইমিউনিটি বুস্টিং করতে চাই, শক্তিশালী করতে চাই, প্রয়োজনীয় শক্তি অনুভব করতে চাই, আর সর্বোপরি যেটা চাই, রোগ মুক্ত সুস্থ স্বাভাবিক জীবন, অর্থাৎ শরীর। আমরা এন্ডোক্রাইন সিস্টেমের কিছু বিষয় নিয়ে এখানে আলোচনা করেছিলাম। এন্ডোক্রাইন সিস্টেমটা আমরা বিস্তারিত পরে আরো যাব, যখন আমরা আজকে সেকেন্ড ক্লাসে যাব। তো এটা একটা এখানে যে স্লাইডটা দেখতে পাচ্ছেন, এটা হলো এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে যতগুলো হরমোন উৎপত্তি হয়েছে তার একটা স্লাইড। যেমন পিনিয়াল গ্ল্যান্ড থেকে, পিটুইটারি গ্ল্যান্ড থেকে, থাইমাস, স্টমাক, প্যানক্রিয়াস, ওভারি, ইউটেরাস, টেস্টিস, কিডনি, অ্যাড্রেনাল, লিভার, থাইরয়েড, এমনকি আমাদের হাইপোথ্যালামাস, এই সবগুলোই এক একটা গ্ল্যান্ড। প্রত্যেকটা গ্ল্যান্ড থেকে আবার আমাদের অসংখ্য হরমোন তৈরি হয়। তো এরপরে আমি হরমোনের আবিষ্কারের কথা বলছিলাম। প্রথম আবিষ্কার হয়েছিল 1855 সালে, ক্লদ বার্নার এটা প্রথম আবিষ্কার করেন। তো আমরা এই বিষয়ে, আবিষ্কারের বিষয়ে কিছু কথা বলেছিলাম, সাথে কিছু বলেছিলাম যে এই যে আমাদের তারুণ্য ধরে রাখতে চাই, তারুণ্য ধরে রাখার ক্ষেত্রে সর্বপ্রথম যে হরমোনটা কাজ করে তার নাম হলো গ্রোথ হরমোন, হিউম্যান গ্রোথ হরমোন। এই হিউম্যান গ্রোথ হরমোন নিয়ে একটা বিস্তারিত ক্লাস থাকবে, এটা আমি আগেও বলেছি, পূর্ব ক্লাসেও বলেছি, এটার উপর একটা বিস্তারিত ক্লাস থাকবে। তো আজকে আমাদের অন্য ক্লাস থাকবে। তো আমি গত ক্লাসটা রিভিউটা বলতেছি, যে বৃদ্ধ অবস্থা প্রতিরোধ বিশেষজ্ঞ ডক্টর ড্যানিয়েল রোডম্যান বলেছেন যে বৃদ্ধ অবস্থা একটা রোগ, এই রোগকে প্রতিরোধ গড়ে তোলা যায়। মৃত্যু অবধারিত, আপনি আমি এই দুনিয়া থেকে চলে যাব, এটা অবধারিত, চলেই যাব, চলে যাওয়ার জন্যই আসছি, চলে যাব, এমনকি যেতেই হবে, এটা অবধারিত। কিন্তু যে বৃদ্ধ অবস্থাটাকে, সেটাকে কিছুটা হলেও রিমুভ করা যায়, ওটাকে কন্ট্রোল করা যায়, ওটাকে আপনার আমার আয়ত্তে নিয়ে আসা যায়। এটার জন্য ডক্টর ড্যানিয়েল রুডম্যান বিশাল বিশাল মতভেদ আছে। উনি অসংখ্য গবেষণা করেছেন, গবেষণার ফলাফল হিসেবে তিনি প্রমাণ করে দেখিয়েছেন, যদি আমরা শুধুমাত্র তার রুডম্যান অনুযায়ী চলি, তিনি যে রুট গুলো দিয়েছেন, কজ গুলো দিয়েছেন, সেটাকে যদি মেনে চলি, তাহলে এটাকে আমরা ফিরিয়ে আনতে সম্ভব। যেটার উদাহরণ দিয়েছিলাম যে 25 বছর বয়স্ক বৃদ্ধও পাওয়া যায়, আবার দেখা যাবে 80 বছর বয়স্ক একজন বালক এই সমাজে খুঁজে পাওয়া যায়। আমরা গত ক্লাসে যে হিউম্যান গ্রোথ হরমোন যার কথা বললাম, এটাকে আমাদের মেডিকেলের ভাষায় বলা হচ্ছে, এ হচ্ছে আপনার আমার বডিতে মাস্টার হরমোন, বডির মাস্টার। তো আমরা সবাই জানি, মাস্টার ভালো তো ছাত্র ভালো, মাস্টার ভালো না ছাত্র কখনো ভালো হওয়া সম্ভব না, কারণ পরিবেশ পরিস্থিতি ওই ছাত্রকে খারাপের দিকে নিয়ে যায়। তো আসেন আমরা আরেকটু গেছিলাম যে এই গ্রুপ হরমোনগুলো কিভাবে কাজ করে। হ্যাঁ, এই হরমোনগুলো প্রথমে আইজিএফ তৈরি করে। কোথায় আইজিএফ করে? পিটুইটারি গ্ল্যান্ডে। কিভাবে? সামাটোডিন নামে পরিচিত এই হরমোনটা। পিটুইটারি গ্ল্যান্ডে গ্রোথ হরমোন নিঃসৃত হয়, এই হরমোনটা আবার কি হয়, যকৃতে যায়, যকৃতে গিয়ে আইজিএফ এ পরিণত হয়, এটাকে বলা হয় IGF-1, ইমিউনোগ্লোবিউলিন ফ্যাক্টর 1। এই ইমিউনোগ্লোবিউলিন ফ্যাক্টর 1 তৈরি হওয়ার পর সারা বডিতে এটার প্রভাব আমরা পরিলক্ষিত হই। আমরা বুঝতে পারি যে আমরা সচল আছি, আমরা সক্ষম আছি, আমাদের অনুভূতি শক্তি আছে, এগুলো আমরা অনুভব করতে পারি। এই হরমোনটাকে 3টে অংশে ভাগ করেছিলাম, যে একটা হলো লিপিড জাত হরমোন, অ্যামাইনো অ্যাসিড জাত হরমোন, পেপটাইড হরমোন। জাস্ট আমি একটু সামারিটা দিয়ে চলে যাচ্ছি। এই হচ্ছে আমাদের হরমোনের প্রকারভেদ। যে লিপিড জাত হরমোনের মধ্যে আছে স্টেরয়েড হরমোন। স্টেরয়েড হরমোনের
অনেকগুলো ইয়ের মধ্যে প্রথম হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি থেকে যে নিঃসৃত কর্টিসল হরমোনটা, এটা একটা স্টেরয়েড হরমোন। এবং সেক্স হরমোন যেমন ইস্ট্রোজেন, টেস্টোস্টেরন, এটাও ওই লিপিড জাত যে হরমোন এটার অন্তর্ভুক্ত। অ্যামিনো অ্যাসিড জাত হরমোনের মধ্যে আছে থাইরয়েড হরমোন, যেমন থাইরক্সিন, অ্যাড্রিনালিন, এগুলো হলো অ্যামিনো অ্যাসিড জাত একটা হরমোনের গ্রুপ। আর হলো পেপটাইড হরমোনগুলো প্রোটিনের মতো যৌগ, অর্থাৎ যে হরমোনগুলো দেখতে প্রোটিনের মতো ওই হরমোনগুলো জাস্ট, এটা হচ্ছে পেপটাইড হরমোন। এগুলো সবই আবার অ্যামাইনো অ্যাসিড দ্বারাই গঠিত। অ্যামাইনো অ্যাসিড নিয়ে একটা বিস্তারিত ক্লাস থাকবে, যেটা আপনাদের আগেই বলেছিলাম যে একটা ক্লাস থাকবে এটার উপরে, কারণ অসংখ্য অ্যামাইনো অ্যাসিড। আমি উদাহরণস্বরূপ বলেছিলাম এই হরমোনগুলো হচ্ছে আপনার আমার বডির ইঞ্জিনিয়ার, আর এই অ্যামাইনো অ্যাসিড গুলো, যত অ্যামাইনো অ্যাসিড আছে, এই প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিড হচ্ছে আপনার আমার বডির একটা কর্মচারী। তো এরপরে আমরা কি বলেছিলাম যে এই কিছু আনুষঙ্গিক কিছু হরমোন আছে, হ্যাঁ, যেমন ধরেন এন্ডোক্রাইন হরমোন, যা গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে দূরবর্তী কোনো স্থানে গিয়ে উনি কাজ করে। আবার ওই যে প্যারাক্রাইন হরমোন আছে, যা স্থানীয় শুধু নির্দিষ্ট কয়েকটি কোষের উপরে কাজ করে। আবার ওটোরাইন হরমোন আছে, যেটা শুধুমাত্র একটা একটা হরমোন, একটা কোষের উপরে কাজ করে, শুধু একটা কোষের উপরে। আবার নিউরো নিউরো হরমোন, যেটা আমরা ই করি স্নায়ু কোষের মাধ্যমে যে হরমোনটা হয়, এই এটা শুধুমাত্র স্নায়ু কোষ থেকে নিঃসৃত হচ্ছে, এমনকি ওটা স্নায়ু কোষে নিঃসৃত হয়ে রক্তের মাধ্যমে সারা বডিতে গিয়ে টোটাল বডিকে একটা কন্ট্রোলিং করতেছে। তো আমরা এগুলো আলোচনা করেছি। থাইরয়েড নিয়ে বিস্তারিত আলোচনা গত ক্লাসে মোটামুটি হয়েছে। আমরা চলে যাচ্ছি পরের, অর্থাৎ আজকের টপিকে। ও সরি, নিউরনের কথা একটা না বললেই নয়। নিউরনের কথা বলেছিলাম গত ক্লাসে, যে আপনি যদি একটা কলমের ফোঁটা দেন, অর্থাৎ কলমের একটা বিন্দু দেন, এই বিন্দু থেকে যদি কল্পনা করতে পারেন আপনার ওই বিন্দু থেকে কমপক্ষে 5 লক্ষ তারের সংযোগ আছে, তাহলে এই কল্পনাটা যদি করতে পারেন, তাহলে আপনি আমাদের এই ক্লাসটাকে অনুভব করতে পারবেন। অর্থাৎ নিউরন কানেক্টিভিটিটা কত শক্তিশালী আর কত পাওয়ারফুল, আল্লাহ তাআলা যে আমাদেরকে কেন সৃষ্টি সেরা জীব আশরাফুল মাখলুকাত বলেছেন, এটা অনুভব করতে পারবেন। জাস্ট এগুলো হচ্ছে নিউরনের কানেক্টিভিটির একটা অংশ। একটু দেখেন, এখানে কিন্তু একটা চমৎকার জিনিস দেখা যাচ্ছে, লাইটের মতো জ্বলতেছে। তার মানে আপনার আমার মস্তিষ্ক বিদ্যুৎ প্রবাহ তৈরি করে, মস্তিষ্কে বিদ্যুৎ তৈরি হয়, যা দিয়ে আপনি 25 থেকে 30 ওয়াটের বাতি জ্বালানো সম্ভব। এটা আমার কথা নয়, বিজ্ঞানীদের কথা। অসংখ্য নিউরো ট্রান্সমিটার আছে। অসংখ্য নিউরো ট্রান্সমিটারের মধ্যে আমি গত ক্লাসে আলোচনা করেছি দুইটা নিউরো ট্রান্সমিটার নিয়ে। একটা হচ্ছে ডোপামিন, আর একটা আলোচনা করেছিলাম অ্যান্ড্রোজেনাক্স মরফিন বা অ্যান্ড্রোজেন। ওকে, এই হচ্ছে আমাদের আজকের আলোচনার একটা পার্ট, যেখানে যেখানে আবারই আমরা শুরু করতেছি যে আমাদের এই গ্ল্যান্ডগুলো থেকে, অর্থাৎ আমরা এই যে পিনিয়াল গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ড, থাইমাস, হাইপোথ্যালামাস, থাইরয়েড, থাইমাস আছে, প্যানক্রিয়াস আছে, অ্যাড্রিনাল গ্ল্যান্ড আছে, ওভারি আছে, প্লাসেন্টা আছে, আমাদের টেস্টিস আছে। ওই এক পাশে পুরুষ এক পাশে নারী। আবার একটু মানে খেয়াল রাখবেন যে টেস্টিস কাদের থাকে, হ্যাঁ, প্লাসেন্টা কাদের হয়। এখন হরমোন পরীক্ষার সময় প্লাসেন্টা টেস্ট যদি পুরুষের দিয়ে থাকেন, তাহলে কিন্তু সর্বনাশ, একটু এদিকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তার মানে এই গ্ল্যান্ডগুলো থেকে আমাদের হরমোনগুলো তৈরি হচ্ছে। এটা হলো এন্ডোক্রাইন সিস্টেম, অর্থাৎ এই আমাদের বডির হেড অফ দ্য ডিপার্টমেন্ট, অর্থাৎ ব্রেন। এই সমস্ত কিছু প্রত্যেকটা যতগুলো সাইডে দেখতেছেন, হ্যাঁ, আমাদের কিডনি আছে, স্টমাক আছে, লিভার আছে, থাইমাস আছে, থাইরয়েড আছে, প্যারাথাইরয়েড আছে, টেস্টিস আছে, ওভারি আছে, ইউটেরাস আছে, স্কিন আছে, অ্যাড্রিনাল গ্ল্যান্ড আছে। এই সমস্তটাকে আবার কন্ট্রোলিং করতেছে হইতেছে আমার আপনার পিটুইটারি গ্ল্যান্ড, হাইপোথ্যালামাস আর পিনিয়াল গ্ল্যান্ড। এখান থেকে হচ্ছে, অর্থাৎ হেড অফ দ্য ডিপার্টমেন্ট থেকেই সবকিছু সংকেত বহন করতে আসছে। পরবর্তীতে যার যার জায়গা থেকে ব্যক্তিগতভাবে ওখান থেকে আবার হরমোনগুলো নিঃসৃত করতেছে। আজকের আলোচনা আমাদের হরমোনের দ্বিতীয় পর্ব। তো আমরা এখানে যারা আছি সবাই তো সুখী হতে চাই না? মান্নাদের একটা গান আছে, সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না। সুরে সুরে বলতে পারলাম না, আরেকদিন সুরে সুরে বলবো। বেসুরে গলায় গান গাওয়ার অভ্যাস খুব কম। তো আসলে সবাই তো আমরা সুখী হতে চাই,
সুখী হতে চাই সবাই, কিন্তু সুখের হরমোনকে আমরা অনেকেই চিনি না বা জানি না। সুখের হরমোনগুলোকে বিজ্ঞানীরা কয়েকটা অংশে বিভক্ত করছে, জাস্ট কয়েকটা অংশে। এর মধ্যে নাম্বার 1 হলো ডোপামিন। ডোপামিন হচ্ছে একটা নিউরো ট্রান্সমিটার, গত ক্লাসে এটা নিয়ে একটা পুরো ক্লাসই হয়েছে। এটাকে বলা হয় মানে ভালো অনুভূতির একটা একটা হরমোন বা নিউরো ট্রান্সমিটার। আপনি যখন ভালো অনুভব করবেন, ওই যে গত ক্লাসেও বলেছিলাম যে আমার ক্লাসটা যদি আপনারা মনে করতে পারেন আপনাদের জন্য ভালো, আপনাদের ভালো লাগতেছে, দেখবেন ডোপামিন হরমোন তৈরি হচ্ছে, তখন ভালো লাগার প্রতি আরো আকর্ষণ জাগবে, স্যারের আরেকটা ক্লাস চাই, আরেকটা ক্লাস চাই, স্যারের যদি আরেকটু আলোচনা করতো। জাস্ট এইটা হচ্ছে ডোপামিনের কাজ, অর্থাৎ সুখী, অর্থাৎ ভালো লাগার, সুখী হওয়ার একটা অন্যতম হরমোন। আরেকটা হচ্ছে সেরোটোনিন। এই সেরোটোনিনটা এইটাও একটা নিউরো ট্রান্সমিটার, এটাও একটা নিউরো ট্রান্সমিটার। আপনার আমার এই যে মেজাজ মাঝে মাঝে বলে কি মেজাজ গরম হয়ে গেছে, এই মেজাজ গরম হওয়ার পিছনে যে হরমোনটা দেয় এর নাম হচ্ছে সেরোটোনিন। এই সেরোটোনিন মেজাজটাকে আপনার নিয়ন্ত্রণ রাখে। আপনি দেখবেন যাদের মেজাজ নিয়ন্ত্রণে নাই তাদের কিন্তু হজম শক্তিরও স্বাভাবিক অবস্থায় থাকে না। এটা আমরা বা যারা পারিবারিক ভাবে বসবাস করি সবাই জানি। মেজাজ ভালো, দেখবেন খাওয়া দাওয়া ঘুম সবই ভালো, মেজাজ ভালো নাই, কিচ্ছু ভালো নাই। তো এই যে হজম, ক্ষুধা, ঘুম বা এর সাথে দেখবেন এই যে মানে শেখার একটা আগ্রহ। আপনি যখন মন ভালো না থাকে, আপনি বলেন আজকে মন ভালো নাই স্যার, আজকে ক্লাস করব না, স্যার আজকে মন ভালো নাই তাই পড়া শিখি নাই, স্যার আজকে মন ভালো নাই তাই আজকে বই পড়ি নাই। এই যে মনের সাথে অর্থাৎ শেখার আগ্রহটাও নির্ভর করতেছে এই সেরোটোনিন হরমোনের উপর। এমনকি আমি কথায় কথায় বলি যে স্যার শিখছিলাম ভুলে গেছি, এই জিনিসগুলো স্যার আগে জানা ছিল, আমার এখন ভুলে গেছি, মনে নাই, স্মরণে নাই। অর্থাৎ স্মৃতির যে হরমোনটা, এই হরমোনটার নামও হচ্ছে সেরোটোনিন। কিন্তু এই ডোপামিন আর সেরোটোনিন দুইজনেই আমাদের আনন্দ, অর্থাৎ আমরা যখন আনন্দ পাই, উৎসাহ পাই, উদ্দীপনা পাই, দেখবেন যে তখন মেজাজ ঠান্ডা হয় না। যখন আনন্দ পাই তখন আমাদের মেজাজ ঠান্ডা হয়। যখন আমাদের আদর করে কেউ বলে, বুঝিয়ে বলে, হ্যাঁ, সান্ত্বনা দেয়, তখন কিন্তু অনেক সময় আমাদের কি মেজাজটা ঠান্ডা হয়, তখন দেখবেন সব ভালো লাগে। এই হচ্ছে সেরোটোনিনের কাজ। আরেকটা বিষয় হচ্ছে অক্সিটোসিন। দেখেন যাদেরকে প্রেমময় পুরুষ বলা হয়, প্রেমের হরমোন একটা, হ্যাঁ, অর্থাৎ দেখবেন যে কি বলবেন, প্রেমিক পুরুষ নাকি বলে, এমনই বলে আর কি। ওই যে প্রেমিক পুরুষ যারা বা যারা প্রেমে পড়ে, তাদের এই প্রেমে পড়ার কারণ হচ্ছে এই অক্সিটোসিন। আরো একটা মজার ঘটনা, প্রেমে পড়ে বলেই কিন্তু আমাদের দাম্পত্য জীবন চলে। আমাদের দাম্পত্য জীবনের সাথে এই প্রেমের একটা সম্পর্ক আছে। হয়তো প্রেমটা হয় বিয়ের আগে, আবার কারো হয় বিয়ের পরে। তো যাদের বিয়ের পরে হয় তাদের কি হচ্ছে, তাদের পরবর্তীতে বাচ্চা জন্মদান দিতেছেন, ওখানে কি হচ্ছে একটা বেবি আসলো, তাদের যে স্তন্যপান করাচ্ছে, তারপরে সন্তান জন্ম দিল, এমনকি সুস্থ পিতা মাতা সন্তানের সাথে যে একটা সুসম্পর্ক, অর্থাৎ এই যে স্নেহ, অর্থাৎ একটা হলো প্রেম, প্রেমের পরে একটা স্নেহ আসতেছে, অর্থাৎ সন্তানকে স্নেহ করে লালন করে, হ্যাঁ, স্নেহ লালন পালন করে বড় করে তুললো। এই স্নেহর কাজটা হলো এই হরমোনের, প্রেমের কাজটা হলো এই হরমোন অর্থাৎ অক্সিটোসিনের। আরেকটা কি হচ্ছে সংযোগ। দেখবেন যে এই যে আমরা সংযোগ কেন করি, অন্যের প্রতি স্নেহ মায়া মমতা আছে বলে কিন্তু আমরা অন্যের সাথে সংযোগ স্থাপন করি। যে একজন আরেকজন জিজ্ঞেস করি ভাই কেমন আছেন, হুট করে জিজ্ঞেস করি ভাই কোথায় গেছিলেন, তার মানে তার প্রতি একটা আলাদা কি ভালোবাসার উদয় হয়েছে, অর্থাৎ আমাদের মায়া মমতার একটা উদয় হয়েছে, সহানুভূতির শীলের একটা উদয় হয়েছে। হ্যাঁ, এমনকি তার সাথে অংশীদার, অর্থাৎ যেমন প্রেমিক পুরুষ প্রেমিকার সাথে যেমন কিছু অংশ শেয়ার করে, ঠিক আমরা যখন একজন মানুষকে ভালো লাগে তখন তার সাথে অনেক জিনিস শেয়ার করি। একটা জিনিস খেয়াল করবেন, ওই যে শেয়ারটা করতেছে ওই মায়া মমতা থেকেই কিন্তু শেয়ার করি। তার মানে অর্থাৎ আমাদের যে সংযোগ স্থাপনের জন্য, সহানুভূতিশীল দেখানোর জন্য, অংশীদারের জন্য যে হরমোনটা কাজ করে, এমনকি স্নেহ মায়া মমতার ভরপুর যে হরমোন, তার নাম হচ্ছে অক্সিটোসিন। তো আপনার কি লাইনে আছেন? জি স্যার। ওকে, একটু মাঝে মাঝে মানে আমাকে একটু কি দিবেন, একটু হাই হ্যালো দিয়েন যে আমি বুঝতে পারবো যে আছেন। আচ্ছা, এরপরে দেখেন
এন্ডোরফিন মারাত্মক একটা হরমোন আপনার আমার বডিতে, মারাত্মক হরমোন। কেমন মারাত্মক? পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানে পেইন কিলার, তার নাম হচ্ছে কি আপনারা জানেন? মরফিন। আপনাদের জানা আছে কি কারো? মরফিন। তো এই আপনার আমার ব্রেন এই মরফিনের মতো বা মরফিনের চেয়েও শক্তিশালী পেইন কিলার তৈরি করে, তার নাম হলো এন্ডোরফিন। এই এন্ডোরফিনটা হচ্ছে এন্ডোজেনাস মরফিন, অর্থাৎ পেইন ক্লিয়ারের চেয়েও শক্তিশালী আপনার আমার পেইন ক্লিয়ার মস্তিষ্ক তৈরি করে। এর জন্য আমি একটা সাইকোসোম্যাটিক ডিসঅর্ডারের একটা ক্লাসে বলেছিলাম যে আপনার আমার মস্তিষ্কে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পেইন ক্লিয়ার তৈরি হওয়ার পরও আমরা মাইগ্রেনে ভুগি। আমাদের মতো দুর্ভাগা আরো কেউ আছে নাকি? আরেকটা জিনিস খেয়াল করেন যে আমার আপনার মস্তিষ্কে আল্লাহ তাআলা এত বড় একটা ফ্যাক্টরি, একটা মেকানিজম দিয়ে দিচ্ছেন, তারপরও আমরা মাইগ্রেনে ভুগতেছি। ভোগার জন্য এর জন্য কি আল্লাহ দায়ী, ভগবান দায়ী, ঈশ্বর দায়ী, না আপনি আমি দায়ী? এই কথাগুলোর ব্যাখ্যা আসবে আগামীতে, যখন আমি সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার আরো কিছু আলোচনা আছে ওখানে গেলে আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন যে এই যে মাইগ্রেন হলো কামনার একটা, আসক্তির একটা রূপ। শুধুমাত্র এখানে আসক্তিটা কমালে 70% বা 75% ওর এটা ভালো হয়ে যায়, 25%-এর জন্য তার ওষুধ প্রয়োজন। অথচ মাইগ্রেনের প্রত্যেকটা রোগী জানে যে তার ওষুধ ছাড়া চলে না, বা ওষুধ খেলেও তার বলে ভালো হয় না। এই অবস্থান থেকে ফেরানোর দায়িত্ব কি আপনার আমার নেই? আপনার আমার দায়িত্ব না? আপনারা কি বলেন? আপনারা কি বলেন? দায়িত্ব না? শুধু আপনি আমি কি ডাক্তার হিসেবে বেলেডোনা দিয়ে দেবো, ব্রায়োনিয়া দিয়ে দেবো, রাস্ট্রোজ দিয়ে দেবো? নাকি আমি আমার আপনাকে এখানে তাকে ওই জিনিসটা বোঝা দরকার যে কেন তার ভিতরে এন্ডোরফিন তৈরি হচ্ছে না। তো এই এন্ডোরফিন শুধু এখানে না, আপনি দেখবেন খাওয়া দাওয়া, এই যে ব্যায়াম, এমনকি এই যে মিলনের মতো যে আমাদের কঠিন বিষয়টা, এখানেও কিন্তু কাজ করে। না হলে দেখবেন সঙ্গমের ফলে কিন্তু প্যারিস প্রচুর ব্যথা করতো, কিন্তু কেন করে না? এর কাহিনী হচ্ছে আমার আপনার বডিতে এটা তৈরি হয়। আমরা যখন ওই কি বলছিলাম ডিএনএ নিয়ে একটু ক্লাস করেছিলাম, তখন বলেছিলাম যে আপনার আমার শরীরের ডিএনএ অনেক কিছু কাজ করতেছে। কাদেরকে সাথে নিয়ে? আমি বলছিলাম হরমোনদের সাথে নিয়ে, নিউরন কানেক্টিভিটিকে সংযোগ করে এই কাজগুলো করে। তো আস্তে আস্তে আমি বলছিলাম যে আপনারা যত ক্লাসগুলো আগাতে থাকবেন দেখবেন আস্তে আস্তে মনের জটগুলো ছাড়তে থাকবে। আশা করি যে আরো 4টা-5টা যখন হরমোনের ক্লাস হবে বা সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার ক্লাস হবে তখন আপনাদের এগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো এখন দেখেন এই যে হরমোনের যে সমস্যাটা, এটা আমি গত ক্লাসে বলেছিলাম যে কাদের বেশি হয়? মহিলাদের বেশি হয়। কেন? তাদের হরমোনের মানে মানে কি বলে এটাকে, উঠানামা করে। যেমন ধরেন যখন উনি একটা নাবালিকা থেকে সাবালিকা হয় এক ধরনের হরমোন, সাবালিকা থেকে যখন আবার উনি প্রাপ্তবয়স্ক হয়েছে একটা হরমোন, ওখান থেকে যখন আবার উনি মা হলেন তখন একটা হরমোন, মা হওয়ার পরে আরো কতগুলো হরমোন ইনক্লুড হচ্ছে, মানে বিশাল একটা হরমোনের খেলা ওনাদের মধ্যে কাজ করে। গর্ভবতী অবস্থায় দেখে একটু কাজ করতেছে, যখন আবার 45 থেকে 48 বছর বয়সে মাদের যে মেনোপজ হচ্ছে, অর্থাৎ মাসিকটা স্থায়ীভাবে বন্ধ হয়ে যাচ্ছে, তখন এই হরমোনগুলোর একটা পরিবর্তন আসে। এমনকি যাদের হিস্ট্রিতে দেখবেন হরমোনের প্রবলেম আছে, যাদের যে মা বোনদের হিস্ট্রিতে আছে, তাদের এটার প্রতি একটা বেশি থাকে, মানে হওয়ার সম্ভাবনা থাকে, হরমোনের একটা প্রভাব পড়ে তাদের উপরে। সবচেয়ে বেশি পড়াতেছে 30 থেকে 35 বছর বয়স্ক যারা মা বোন আছেন তাদের, কারণ ওই সময়টা হচ্ছে হরমোনের, তাদের মানে হরমোনের একটা আধিক্য ঘটে। এমনকি প্রত্যেকটা হরমোনের, অর্থাৎ এই যে ফিমেল স্টিমুলেট হরমোন থেকে শুরু করে এলআইসি হরমোন আছে অনেক, আমি সামনে আগাবো তো ওখানে বলবো, এই হরমোনগুলো সবগুলো পরিবর্তন হওয়ার চেষ্টা করে, একসাথে কাজ করে, তখন এদের এই একটা বডিতে একটা জটলা লেগে যায়, যে কারণে মা বোনরাই বেশি আক্রান্ত হয়। এই জন্য বলা হয়েছে যে মহিলারা সাবধান। এটা আমার কথা না, আবার এটা আমাকে দুইশেন না দয়া করে। আপনারা দেখেন আমেরিকান থাইরয়েড অ্যাসোসিয়েশন, এটি এর রিপোর্ট,
তার মতে তারা বলতেছে যে যদি 100 জনে একজন পুরুষ থাইরয়েডে আক্রান্ত হয়, তবে ওই 100 জনের অন্তত 5 থেকে 8 জন মহিলারা থাইরয়েড সমস্যায় আক্রান্ত হবে। আরেকটা রিপোর্টে, ওই একই রিপোর্টে বলতেছে যে গবেষণায় দেখা গেছে কি প্রতি 8 জন মহিলার মধ্যে কমপক্ষে একজন, অর্থাৎ অন্তত একজন গোটা জীবনে কখনো না কখনো সে থাইরয়েড সমস্যায় ভুগে। ওই রিপোর্টে বলা হচ্ছে যে মহিলাদের মধ্যে অন্তত 10 থেকে 20% থাইরয়েডে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়বে। কখন? 30 বছর বয়সের পরে। এমনকি ওই রিপোর্টে আরেকটা কথা বলছে যে আপনার যে এই থাইরয়েড ব্যাপারে উনি সতর্ক করছেন। ওনার ওই চিকিৎসকের নামও আমি উল্লেখ করে দিয়েছি, ওই যে দেখেন ইভ ফেনবার্গ, তার গবেষণা, যিনি আমেরিকার থাইরয়েড অ্যাসোসিয়েশনের অনুমোদিত একজন চিকিৎসক। তো মহিলারা সাবধান হবেন যদি দেখেন অকারণে আপনার ওজন কমে যাচ্ছে বা বেড়ে যাচ্ছে, সাবধান। রক্তচাপ যদি দেখেন অস্বাভাবিকতা দেখা যায়, অর্থাৎ ধরেন এই হলো আপনার দেখলেন যে প্রেসার বেশি আছে, আবার এই কম, এই বেশি এই কম, অর্থাৎ আপ ডাউন করে যাকে বলি, এই ধরনের অবস্থা যদি সৃষ্টি হয়, একটু সাবধান। আপনার যদি পয় নিষ্কাশন ব্যবস্থায় যদি দেখেন যে দৈনিক একবারও বাথরুম হচ্ছে না, সাবধান। অথবা দেখলেন যে প্রতিদিন 2-3 বার হয়ে যাচ্ছে, 3 বারের অধিক হচ্ছে, সাবধান। কারণ হচ্ছে আপনারা দেখবেন, আমি একটা জিনিস খেয়াল করছি, মহিলাদের কনস্টিপেশন বেশি হয়। কনস্টিপেশন বেশি হওয়ার অন্যতম কারণ হচ্ছে তাদের রাত্রি, মানে তাদের কি হলো, যেটা আমি দেখছি যে লাইফস্টাইলের একটা সমস্যা আছে। সঠিক সময়ে তারা খায় না, বাড়ির সবারই আগে খাওয়ায়, তারপরে তার খেতে হবে, বাড়ির সব কাজ আগে শেষ করতে হবে, তারপরে গোসল করতে হবে। মানে অনেক মা বোনদের, মানে কি বলবো, মা বোনদের কাজ দেখা যায় না, করতে গেলে বোঝা যায় যে কি কষ্ট। এই জন্য এই অবস্থাগুলো হয়, পরবর্তীতে এগুলো হরমোনের উপরে প্রভাব পড়ে। দেখবেন ক্লান্তিবোধ, কিছু কিছু মা বোন আছে যে কোনো পরিশ্রম করে না, কোনো পরিশ্রম নাই, কিন্তু খুব ক্লান্ত। আপনারা সাবধান, একটু হরমোন দেখবেন। দেখলেন যে মেজাজ হুট করে, মেজাজের খুব পরিবর্তন হয়ে গেছে, এমনি স্বাভাবিক, কিন্তু দেখা গেল হুট করে রাগ উঠতেছে, আপনার মেজাজ চড়া হয়ে গেল, মেজাজের একটা তারতম্য হয়ে গেছে, তখন একটু সাবধান। আপনি আপনার হরমোনটা একটু দেখে নিতে পারেন। এমনকি চুলের দেখলেন যে চুলগুলো ঝরে যাচ্ছে, বা আপনার ত্বকে শুষ্কতা অনুভব করতেছেন, টান টান ভাব অনুভব করতেছেন, হরমোনটার একটু সাবধান। এমনকি যদি আরো অনেক মা বোন আছে যে দেখা গেল যে তারা রোদ ঝড় বৃষ্টিতেও যায় না, কিন্তু ঘরেই থাকে, কিন্তু সবসময় ঠান্ডা লেগেই থাকে, একটা ঠান্ডার একটা ভাব সারা বছর লেগেই থাকে, তারাও একটু সাবধান, কারণ আপনার থাইরয়েড স্টিমুলেটর একটা প্রবলেম আছে। এরপরে আরেকটা জিনিস হলো, যেটা হলো যদি মা বোনেরা দেখেন যে আপনার পা ফোলা, অর্থাৎ শরীরের নিম্নাংশ যদি ফোলা ভাব হয়, তাহলে শুধুমাত্র যে কিডনিতে সমস্যা হইলেই যে পানি আসবে বিষয়টা তা না, হরমোনের তারতম্যের জন্য আপনার আমার শরীরে পানি আসতে পারে। তো এই ক্ষেত্রে মা বোনেরা খুব সাবধান। এই হরমোনগুলো আসলে কিভাবে কাজ করে, তাহলে আমরা এই আলোচনার মধ্যে কিছুটা বুঝতে পারছি যে দেহের কোষ ও টিস্যুর উপরে এরা প্রভাব ফেলে এইভাবে কাজ করতেছে, শরীরের বৃদ্ধি ও বিকাশ নিয়ন্ত্রণের মাধ্যমে কাজ করতেছে, বিপাক ক্রিয়া যে সঠিকভাবে ধরে রাখার জন্য কাজ করতেছে, প্রজনন প্রক্রিয়া ও যৌন স্বাস্থ্য যে এটাকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে কাজ করতেছে, মানসিক অবস্থা এমনকি ঘুমটাকে নিয়ন্ত্রণ করার জন্য এই প্রসেসে কাজ করতেছে। আসেন আমরা একটু গভীরে যাই এখন। তো মানসিক চাপ কথাটা বারবার বলছিলাম, আমি যেহেতু সাইকোসোমেটিক ডিসঅর্ডার নিয়ে পরবর্তীতে আলোচনা করব, এই বিষয়টা একটু ভালো করে খেয়াল করবেন, তাহলে আপনাদের ওই পরবর্তী আলোচনাগুলো বুঝতে খুব সুবিধা হবে। তো এখানে দেখেন মানসিক চাপ সৃষ্টি হলে অ্যাড্রিনাল গ্রন্থি থেকে যে কি হয়, একটা রস নিঃসৃত হয়, এটার নাম হলো কর্টিসল। এই কর্টিসল নামক হরমোন যখন মানসিক চাপের যে আমরা যত মানসিক চাপ আছে, এই মানসিক চাপের প্রক্রিয়াটাকে উনি নিয়ন্ত্রণ করে। অর্থাৎ অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে যে কর্টিসল নিঃসৃত হচ্ছে, এটা আমার আপনার মানসিক চাপটাকে নিয়ন্ত্রণ করে। এই মানসিক চাপ মানুষের শরীরের উপর বিভিন্ন প্রভাব ফেলে, অবশ্যই, যার মধ্যে হরমোন নিঃসরণের
পরিবর্তন অন্যতম। যেমন ধরেন হরমোনটা 1 কেজি নিঃসরণ করার কথা ছিল, সেখানে হয়তো 1 পোয়া করেছে, আবার দেখা গেল যে 1 কেজির জায়গায় দেখা গেল যে 5 কেজি নিঃসরণ করছে। বিষয়টা এমন একটা তারতম্য ঘটায় যায় কখন, মানসিক চাপ যখন আমার আপনার মধ্যে কাজ করে, অর্থাৎ কর্টিসল যখন আধিক হয়, নিঃসৃত হওয়া শুরু করে বেশি, তো এটাকে স্ট্রেস হরমোনও বলে অনেক সময়। আচ্ছা, এখন দেখেন এই অ্যাড্রিনাল গ্রন্থি থেকে নিঃসৃত কর্টিসল হরমোন মানসিক চাপের প্রক্রিয়া যে হিসাবে নিঃসৃত হলো, হওয়ার পরে আমার আপনার শরীরে কি কাজ করতেছে? আপনার আমার শরীরে এই যে বিপাক, যত যাবতীয় বিপাকীয় কাজটা করতেছে, রোগ প্রতিরোধ ক্ষমতা, অর্থাৎ যে আমরা যে ইমিউনিটি বলি, রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে উনি নিয়ন্ত্রণ করতেছে এবং রক্তচাপটাকেও সে নিয়ন্ত্রণ করতেছে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন তো, যে এই যে মানসিক চাপের মধ্যে এই সবগুলোই তো পড়ছে, অর্থাৎ বিপাক, যারা মানসিকভাবে চাপের মধ্যে আছে তাদের বিপাকীয় সমস্যা হয়, যারা মানসিক চাপের মধ্যে থাকে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে না, যারা মানসিক সমস্যার মধ্যে সবসময় থাকে তাদের কি হয়, রক্তচাপ কি হয়ে যায়, সরি, রক্তচাপটা বেড়ে যায়। হ্যাঁ, এটাকে আমরা বলি এসটিএন, হাইপার টেনশনে থাকে। তো এই জন্য এই হরমোনটাকে আমরা অনেক সময় দেখা গেল ও এই সবসময় যখন কি করে এইভাবে, অর্থাৎ আমার আপনার এই যে দুশ্চিন্তা, টেনশন, এগুলোর মধ্যে যখন আপনি আমি থাকতে থাকি, তখন আমাদের হাইপোথ্যালামাসকে সে সক্রিয় করে তোলে। কোন হরমোন? এই কর্টিসল। তখন এটাকে আমাদের নাম হয়ে যায় স্ট্রেস হরমোন। তখন এটাই আবার স্ট্রেস হরমোন আকারে আমার আপনার বডিতে একটা প্রভাব বিস্তার করে। তখন যখন স্ট্রেস হরমোন হয়ে গেল, তখন আমরা কি করি, ওই অবস্থা থেকে, অর্থাৎ আপনার আমার এই যে দুর্বিষহ জীবন, হতাশা, নিরাশা, দৈন্যতা, আবেগ, অনুভূতি, রাগ, জেদ, ক্ষোভ, টেনশন, এই সকল জায়গা থেকে হয় আমি পালাতে চাই অথবা যুদ্ধ করতে চাই। এটাকে বলা হয় লড়াই বা পালিয়ে যাওয়ার একটা অবস্থা। অর্থাৎ একটা হলো ফাইট অর ফ্লাইট, হয় আমি এখানে থাকতে চাই যে আমি আমার জীবনের সাথে যুদ্ধ করে টিকে থাকবো, অথবা কি করি, আমরা ওখান থেকে পলায়ন করি। তো এই এই অবস্থা থেকে যদি কোনো কারণে এটি আবার দীর্ঘস্থায়ী মানসিক অবস্থার পরিবর্তন হয়, মানসিক একটা মানে দীর্ঘস্থায়ী মানসিক চাপ যদি হয়ে যায় আমাদের, তখন কিন্তু আরো এক ঘটনা ঘটে। এটাকে আমরা বলি হাইপোথ্যালামিক পিটুইটারি অ্যাড্রেনাল অ্যাক্সিস। এটা কি করতেছে, এর মাধ্যমে কর্টিসল সহ অন্যান্য যে আরো কিছু হরমোন আছে এগুলো নিঃসরণের একটা পরিবর্তন ঘটাই দেয়, যার ফলে কি হয়, শরীরে একটা মারাত্মক ক্ষতি, অর্থাৎ শারীরিকভাবে একটা মারাত্মক ক্ষতি আসে। আমরা সাইকোসোমেটিক ডিসঅর্ডারে কিন্তু বলেছিলাম, কি বলেছিলাম, যে আমাদের অসংখ্য রোগ আছে যার অবস্থান হলো মনে, কিন্তু পরবর্তীতে ওটা যখন গিয়ে দেহে এটারে প্রভাব ফেলে, তখন এটাকে আমরা বলি সাইকোসোমেটিক ডিসঅর্ডার। আপনাদের কি মনে আছে কথাটা? আমি একটু আপনাদের একটু ফিডব্যাক চাচ্ছিলাম, ইয়েস নো, আপনাদের এই কথাটা মনে আছে? ওকে, মাহদি হাসান, জি স্যার। তো আসলে দেখেন, আমরা আমরা হচ্ছে কি, আমরা আমাদের মতো চিন্তা করি, আমি আমার মতো চিন্তা করি। আমি প্রথম ক্লাসে, আপনারা যারা আছেন পুরনো তারা জানেন, প্রথম ক্লাসেই বলেছিলাম আমার বিশ্বাস আমার কাছে, আপনার বিশ্বাস আপনার কাছে, আমার ধারণা আমার কাছে, আপনার ধারণা আপনার কাছে। আমি আমার বিশ্বাসের কথাগুলো আপনাদের সামনে এইভাবে তুলে ধরি, সেখানে আপনি এই কথাগুলো বিশ্বাস করতেও পারেন, নাও করতে পারেন। কারণ আমি আমার বিশ্বাসকে যেমন সম্মান করি, শ্রদ্ধা করি, ভক্তি করি, আপনারা এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকের বিশ্বাসকে আমি ঠিক একইভাবে সম্মান করি, শ্রদ্ধা করি, ভক্তি করি। কারণ বিশ্বাস হলো মনের আকর। বিশ্বাস যুগে যুগে কালে কালে বিশ্বাসের মধ্যেই মানুষ বেঁচে আছে। তো যাই হোক, এগুলো নিয়ে পরে কথা বলবো। তো আমরা যেটা বলছিলাম যে হ্যাঁ, মানসিক চাপ কমানোর জন্য, এই জন্য আগেই আমি বলেছিলাম নিয়মিত ব্যায়াম করবেন, যোগাসন করবেন, হ্যাঁ, গভীরভাবে শ্বাস নেবেন। গভীরভাবে শ্বাসটা আমি দেখিয়ে দিয়েছিলাম। আমার ছবি কি দেখা যাচ্ছে আমি কি জানি না, যদি ছবি দেখা যায় যে থাকে তাহলে আমার ছবির দিকে খেয়াল করেন। আপনি কি করবেন, চোখটা আলতু করে বন্ধ করবেন, নাক দিয়ে লম্বা দম নেবেন, বুকে কিছুক্ষণ রাখবেন, মুখ দিয়ে আস্তে 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 ছেড়ে দিবেন। জাস্ট এটাকে বলা হয় গভীর শ্বাস প্রশ্বাস। এই গভীর শ্বাস প্রশ্বাসটা যদি করতে পারি, তখন আমরা স্ট্রেস থেকে বেরিয়ে আসতে পারি। এমনকি পর্যাপ্ত ঘুম, দেখবেন টেনশনে যারা থাকে তাদের ঘুম হয় না,
যদি ওনাকে কোনো কারণে ঘুম পাড়ানো হয়, এই ঘুমের মাধ্যমটাই হচ্ছে আবার এই যে আমি ধীর লয় দম অর্থাৎ দমায়ন, অর্থাৎ এই যে আমি যে শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়াটা দেখালাম, এটা যদি উনি বারবার 50 বার 100 বার করে দেখবেন একটা সময় ওনার বডিতে অর্থাৎ ওনার যখন মস্তিষ্কে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন যাবে, অক্সিজেন যাওয়ার পরে উনি অনায়াসে ঘুম ধরবে। তো আরেকটা জিনিস দেখেন, এই যে হরমোনের পরিবর্তনের ফলে মাথা ব্যথা, যেটা কিছুক্ষণ আগে অলরেডি বলছিলাম মাইগ্রেন, তো আসেন দেখি এটা কি আছে কিনা এখানে। তো আমরা এখানে যারা মা বোন আছি তারা খেয়াল করি ইস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোনের যখন হরমোনের মাত্রাটা ওঠানামা যখন করে তখন মাথা ব্যথা হয়, যেমন মাসিক চক্রের সময় হয়, গর্ভাবস্থা হয়, মেনোপজের সময় দেখবেন অসংখ্য রোগী পাবেন এ তখন, বা আমার আপনার ঘরে ঘরে আছে এগুলো। এটা একটা মাথা ব্যথার কারণ, এটা একটা হরমোন কারণ, ইস্ট্রোজেন প্রজেস্টেরনের জন্য হয়েছে। হরমোনের পরিবর্তন আরো কিছু হয়, যেমন মাসিক চক্র, গর্ভাবস্থায় মেনোপজ বা হরমোন থেরাপির কারণে এই হরমোনের পরিবর্তন আসে পরবর্তীতে, এর জন্য মাথা ব্যথা হতে পারে। টেনশনের একটা ব্যাপার আছে, যে কিছুক্ষণ আগে বলছি যে মানসিক চাপ, যে অত্যাধিক মানসিক চাপ, উদ্বেগ, বিষণ্ণতা এবং ঘুমের অভাব, এগুলো থেকে যে আমি কি করতেছি, আপনারা আমার জীবনটাকে একদম বিপন্ন করে দিয়েছি, তখন এক ধরনের মাইগ্রেন তৈরি হয়, মাথা ব্যথা তৈরি হয়, হেডেক তৈরি হয়। তো মাইগ্রেনটা আমরা সচরাচর নিউরোলজিক্যাল একটা অবস্থাকে বলি। হ্যাঁ, নিউরোলজিক্যাল কারণ হলো স্নায়ুতন্ত্রের সাথে তার একটা ব্যাপার আছে। এখন ধরেন স্নায়ুতন্ত্রের সাথে যদি ঘটনা ঘটে থাকে তাহলে আপনারা একটা জিনিস খেয়াল করেন। তো আমি বলছিলাম যে একটা উদাহরণ দিয়েছিলাম যে আমি আমার একটা পেশেন্টদের বলছিলাম যে রুট পার হচ্ছে ক্যান্সারের রোগী সহ ওনার ভাই মা বাপ একসাথে পার হচ্ছে, পার হয়ে আসছে আমার চেম্বারে, আসার পরে দেখি তারা খুব মানে বিমর্ষ, কেমন যেন একটা মানে আকাশ ভেঙে পড়ার একটা কেমন যেন একটা মানে তাদের মধ্যে অবস্থা, এমনকি তাদের মধ্যে কিছুটা উৎকণ্ঠাও কাজ করতেছে, অ্যাংজাইটি কাজ করতেছে। আমি জিজ্ঞেস করলাম কি আপনারা রোগ নিয়ে, আপনার যে রোগী ওনার ক্যান্সার, এটা নিয়ে খুব টেনশন করতেছেন? ও কি না স্যার, না স্যার। তাহলে কি? স্যার আর বললেন না, আমরা অল্পের জন্য সবাই বেঁচে গেলাম। আমি বললাম কিভাবে? স্যার সবাই একসাথে পার হচ্ছি, এই টাইমে আমরা এক পা দিলেই সবাই একসাথে ট্রাকের নিচে পড়তাম, যেই দেখছি ট্রাক, পাটা সরাই ফেলছি, ট্রাকটা চলে গেল, সবাই বেঁচে গেছি স্যার। তো এখানে কি ঘটনা, গত একটি ক্লাসে বলেছিলাম এখানে নিউরন কানেক্টিভিটি। হ্যাঁ, যিনি প্রথমে দেখছে ওনার নিউরন সব সতেজ হয়ে গেছে, এই ঘটনাটার সাথে কমপক্ষে 10 লক্ষ নিউরন একসাথে সংযোগ করে ওনার পাটারে বলছে তাড়াতাড়ি পা সরা, উনি পা সরাইছে, বাস ট্রাক চলে গেছে, ওনারা সবাই বেঁচে গেছে। বিষয়টা হলো, যদি আপনার আমার নিউরন এত বড় পরিবর্তন ঘটাতে পারে, আপনাকে আমাকে এই যে 1 সেকেন্ডের জন্য বাঁচিয়ে দিতে পারে, কেন আপনার আমার 1 সেকেন্ডের মধ্যে মাইগ্রেন ভালো হয় না? এর কারণ হচ্ছে যে আমরা স্ট্রেসে থাকি, যে আমরা ধরেই নেই যে এই ব্যথা জীবনে আর ভালো হবে না, ওই যে হাতির গল্পের মতো এর আগে বলেছিলাম। তো যাই হোক, নিউরোলজিক্যাল অবস্থা, স্নায়ুতন্ত্রের সাথে আর ঘটনা, তীব্র মাথা ব্যথা, বমি বা হ্যাঁ কি হয়, কারো কারো বমি হয়, আলুর প্রতি একটা সংবেদনশীলতা আছে, হ্যাঁ সবই আছে। হরমোনের পরিবর্তন ওই সময় হচ্ছে, মানসিক চাপ, বিভিন্ন খাবার, পরিবেশ, এগুলো আগে ঠিক করতে হবে। আপনি যদি হরমোনের যখন ওই আপনি স্ট্রেস হরমোন গুলো তৈরি না করতে পারি, আপনার মা বোনদের যদি হয়ে যায় ইস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোনের সম্পর্কে তারা যদি একটু ধারণা দিতে পারি, বা তাকে যদি ওখান থেকে ফেরাতে পারি, এমনকি যদি আমরা কি বলতে পারি, ওখানে যদি আমরা বলি যে আপনি মানসিক চাপ নিয়ন্ত্রণের কৌশলটা শিখাতে পারি, আমরা এটা সাইকোসোমেটিক ডিসঅর্ডারে আলোচনা করব, কিভাবে এই কৌশলটা শিখাবো, এমনকি নির্দিষ্ট কিছু খাবার দাবারের একটা চার্ট তৈরি করে দিতে পারি, এমনকি তার পরিবেশ পরিস্থিতিটাকে কিভাবে নিয়ন্ত্রণ করব, সেখানে যদি তাকে ওই অবস্থায় ওনার করণীয় দিকটা যদি তুলে ধরতে পারি, আশা করি যে মাইগ্রেন সারা জীবনের জন্য বিদায় নিবে। তো আসলে আরো মাথা ব্যথার অনেক কারণ আছে, আমরা জাস্ট এগুলো বললাম। এরপরে ধরেন আমি এক পেশেন্ট পেয়েছিলাম অধিক ধূমপান করে, ধূমপান জনিত কারণে তার মাথা ব্যথা, এটাকে পরবর্তী ডক্টর বলে দিচ্ছে মাইগ্রেন, উনি বলতেছে আর জীবনে এটা ভালো হবে না, বাস। তাহলে উনি ধূমপান আগে তো বন্ধ করবো, তারপরে তো অতিরিক্ত ক্যাফিনের প্রতি আসক্ততা, হ্যাঁ মদ্যের প্রতি আসক্ততা, যে কোনো আসক্ততাই খারাপ, গত ক্লাসে বলেছিলাম যে কোনো আসক্তি খারাপ, আসক্তি মানেই খারাপ। তা আসক্তির জন্য যদি কেউ মরে, তাহলে তাকে বাঁচানোর দায়িত্ব যেমন আমাদের আছে, তাকে বোঝানোর দায়িত্ব তো আমাদের আছে।
এই আসক্তিটাকে আগে ওনাকে বুঝিয়ে দিতে হবে। তারপরে আপনি ফাইটম দিয়ে হলো বলেন যে এটা খান, আপনি ফাইটম দিয়ে পরীক্ষা করবেন। আপনি ওনাকে মোটিভেশন করার পরে ফাইটম দিয়ে পরীক্ষা করে দেখবেন, 1 সপ্তাহ পরে বলেন যে আপনি কি কমছে না? হ্যাঁ কমছে। যদি না হয় আবার জানায়েন আমাকে। তো আসেন, এরপরে কি বলছি, এই মানবদেহে বিভিন্ন প্রকার হরমোন আমরা বলছিলাম, এগুলো কার্যাবলী নিয়ে একটু একটু আলোচনা করি। আপনারা কি আছেন আমার সাথে? হ্যালো, আপনারা আছেন? ওকে, জি স্যার। অসংখ্য ধন্যবাদ। একটু একটু ফিডব্যাক দেন। আমি কি আলোচনা আরেকটু আগাবো নাকি আজকের জন্য এখানে শেষ করব? আগান। ওকে, আমি আর তাহলে আরেকটু করি। এখানে দেখেন আমাদের কি হচ্ছে, মানবদেহে বিভিন্ন প্রকার হরমোন বিভিন্ন কাজ করতেছে। এখন আমরা দেখব কোন হরমোনটা কি কাজ করতেছে স্পেসিফিক ভাবে। তো এখানে প্রথমে আমরা সবাই জানি এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকেই হরমোনগুলো স্রাবিত হচ্ছে, এটা সবাই জানি। এর মধ্যে থাইরয়েড গ্ল্যান্ডও ওখান থেকে আসতেছে। এই থাইরয়েড গ্ল্যান্ডের দুইটা ভাগে ভাগ করেছিলাম, একটা হলো থাইরোক্সিন T4, আরেকটার নাম হলো থাইরো ট্রাইথাইরোডিন। ট্রাইথাইরোডিনটা আমরা তীর দিয়ে প্রকাশ করে থাকি। তো এদের কাজ হচ্ছে মেটাবলিজম সিস্টেমটাকে নিয়ন্ত্রণ করা, মেটাবলিজম নিয়ন্ত্রণ করা, এমনকি আপনার আমার শরীরে প্রচুর পরিমাণ শক্তি উৎপাদন করা, তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করা। যেমন ধরেন আমাদের এটিপিটা তৈরি করার পিছনে এর একটা বিশাল অবদান আছে, এডেনোসিন ট্রাইফসফেট যাকে বলি। আর ইনসুলিনটা, এটা আমরা সবাই জানি, আমরা এগুলো অনেক কিছুই জানি। তো এটা প্যানক্রিয়াস থেকে নিঃসৃত হচ্ছে, এটি রক্তে শর্করা বা গ্লুকোজটাকে উনি নিয়ন্ত্রণ করতেছে। আর আর কি করতেছে, ইনসুলিনের যদি অভাব হয় বা কার্যকারিতা হারায়, তাহলে কিন্তু তখন আমরা বলতেছি ডায়াবেটিস মেলিটাস। বিশেষ করে দেখবেন মা বোনদের, গর্ভবতী মা বোনদের কিন্তু সেকেন্ডের ইয়েতে, অর্থাৎ আমাদের কি বলে ডায়াবেটিস মেলিটাস 2 বেশি হয়ে যায়। কারণ ওই সময় অধিকাংশ মা বোনেরই কিন্তু হরমোনের পরিবর্তন হয়। হরমোনের পরিবর্তনজনিত কারণে ইনসুলিনের একটা কার্যকারিতা হারায়, যে কারণে ওই সময় আবার গর্ভবতী মারা এতে ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত হয়। আসেন অ্যাড্রিনালিন। অ্যাড্রিনালিনে ওই যে যেটা কিছুক্ষণ আগে বলছি, ও কি করতেছে, ফাইট অর ফ্লাইট এই সিস্টেমটা ও ও করে যে আমাদের প্রতিক্রিয়া জানায় যে এই কাজটা করব বা করব না, বা এটা ধরবো বা ধরবো না, এটা ছুবো বা ছুবো না। শরীরের বিপদকে সবসময় দ্রুত প্রক্রিয়া ওখান থেকে প্রতিক্রিয়া দেখানোর জন্য যে হরমোনটা কাজ করে, যে কোনো বিপদ যে প্রতিক্রিয়াটা দেখাবো, যে হরমোনটা কাজ করে, এটা হলো অ্যাড্রিনালিন। তো আপনারা কি এ পর্যন্ত কথাগুলো বুঝছেন? জি স্যার। ওকে। আর কর্টিসলটা দেখেন, কর্টিসলটা হচ্ছে আমাদের এই যে স্ট্রেস হরমোন, আমি এর আগেও বলছিলাম যে এটা হলো সমস্ত আমাদের শারীরিক যে মানে আমরা যখন বিভিন্ন চাপে থাকি, সেই চাপটা থেকে আমাদের বের করা, আবার চাপের মধ্যে ফালাই দাও, ওই যে শিক ডোপামিনের মতো। যদি নির্দিষ্ট পরিমাণ আমার আপনার জন্য দরকার, নির্দিষ্ট যদি বেশি আবার এখানে স্ট্রক হয়ে যায়, তখন কিন্তু এটা আরো স্ট্রেস বেড়ে যায়। তো এটাকে পুরো প্রক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করে কর্টিসল, অর্থাৎ আপনার আমার এই যে শারীরিক চাপ, মানসিক চাপ, এই চাপগুলোকে নিয়ন্ত্রণ করার কাজটা করে, যে কারণে স্ট্রেস বলা হয়। আচ্ছা, আরেকটা হলো প্রজেস্টেরন। এটা আমরা সবাই জানি যে গর্ভাশয় বা ওভারি থেকে সৃষ্টি হয়। এটি গর্ভ অবস্থায় গর্ভের সঠিক বিকাশ যাতে হয়, এটা পরিপূর্ণ থাকে। একটা জিনিস খেয়াল করেন, যদি প্রজেস্টেরন হরমোনের কোনো ঘটনা ঘটে, আপনারা দেখবেন এই যে কি বলা হয়েছে যে ইয়াতে গর্ভাবস্থায় গর্ভের যে সঠিক বিকাশ, এটা হতে চায় না। দেখবেন বিকলাঙ্গ শিশুগুলো কিন্তু আমরা আল্ট্রাসনোগ্রাম রিপোর্টে অনেক সময়, আল্ট্রাসনোগ্রাম রিপোর্টে আমরা যখন আল্ট্রা করি তখনই ধরতে পারি। যদি কোনো কারণে দেখলেন যে বাচ্চা ঠিক মতো হচ্ছে না, বিকলাঙ্গ, এটা আমি পরিবর্তন করতে পারবো না, আমরা করতে পারবো না, ইটস গড গিফটেড। বাট যদি ডক্টর হিসেবে কিছু করণীয় থাকে, ওখানে বোঝা যায়। তো এখানে দেখবেন আমাদের এই যে আড়াই বছর 2.5 মাস 3 মাস বা 3 থেকে 4 মাসের সময় অনেক সময় অনেকের বাচ্চা কিন্তু গর্ভপাত হয়, ঠিক আছে? তো ওই সময় দেখবেন যে যদি আপনি আমাদের সেভেনা মেডিসিন আমরা দিলে, অনেক সময় আপনারা জানেন সেভেনা সিপিয়া এই জাতীয় মেডিসিন গুলো দিলে কিন্তু খুব ভালো রেজাল্ট আসে। এটা নিয়ে আমি পরে বলবো কেন কাজগুলো করে, খুব ভালো রেজাল্ট আসে। তারপরে ধরেন প্রজেস্টেরন করবো, এটা এটা
প্রজেস্টেরনের নিয়ে মানে আমাদের ফিমেল স্টিমুলেটরি হরমোন নিয়ে যখন আরেকটু আলোচনা আছে সামনে, তখন আমি আরো একটু ব্যাখ্যা দিবনি, কিছু মেডিসিন বলে দিবনি। এখানে দেখেন ইস্ট্রোজেনের একটা ঘটনা আছে, ওভারি থেকে ও সৃষ্টি হতেছে, এটি মহিলাদের প্রজনন ব্যবস্থার বিকাশ ঘটাইতেছে, এমন এই মাসিক চক্রটাকে নিয়ন্ত্রণ করতেছে। তার মানে আমরা মাসিকের যে 8টা ডিজিজ হচ্ছে, গত ক্লাসে বলেছিলাম, হ্যাঁ, এমিনোরিয়া, ডিসমেনোরিয়া, ক্রিপ্টোমেনোরিয়া, অলিগোমেনোরিয়া, এই জাতীয় যে আমরা পড়েছিলাম। তো এটা হচ্ছে ইস্ট্রোজেন হরমোন একটা দায়ী, ওই মাসিক চক্রটা ও নিয়ন্ত্রণ করে। তাহলে আমরা যদি ইস্ট্রোজেন হরমোনের এই পার্টগুলোকে একটু গভীরভাবে চিন্তা করি, তখন আমরা কিন্তু স্পেসিফিক হয়তো দুই একটা মেডিসিন খুঁজেও পেতে পারি। তো আসেন এরপরে দেখেন টেস্টোস্টেরন, এটা আমরা সবাই জানি পুরুষদের একটা হরমোন, এটা পুরুষের যৌন এবং বৈশিষ্ট্য এবং পেশির শক্তি বৃদ্ধির জন্য কাজ করে। প্রোল্যাক্টিন হরমোন, যেটা মাদের, যে কারণে আমরা মাকে মা বলে দাবি করি, এই হরমোনটা ওনাদের খুবই গুরুত্বপূর্ণ। এমনকি আমরা যারা ভূমিষ্ঠ হয়েছি, যারা সন্তান রূপে পৃথিবীতে এসেছি, এই প্রোল্যাক্টিন হরমোন খুবই গুরুত্বপূর্ণ। পিটুইটারি গ্রন্থি থেকে এটা সৃষ্টি হতেছে, এটি স্তন থেকে দুধ নিঃসরণের জন্য দায়ী, যে কারণে আমরা বলি মায়ের ঋণ কখনোই শোধ হবে না। এর কারণ আছে, এই প্রোল্যাক্টিন হরমোনের একটা বিশাল একটা ঘটনা আছে। আমরা যে এই যে গ্রোথ হরমোন করেছিলাম, এই গ্রোথ হরমোন বাড়ানো যায় এই প্রোল্যাক্টিনের এক হরমোনের মধ্যে একটা বিষয় আছে, এটাকে যদি আমরা একটু পরিবর্তন করাতে পারি। যেমন ধরেন মা যখন আমাদের মানে আমরা যখন ভূমিষ্ঠ হই, ভূমিষ্ঠ হওয়ার পরে আমাদের প্রথমে কি শাল দুধ খাওয়ানি হয়। একটা জিনিস খেয়াল করছেন, এই যে গাভী যখন বাচ্চা প্রসব করে, গাভী যখন বাচ্চা প্রসব করার পরে ওই বাচ্চা কিন্তু লড়াচড়া করে না, বেশি উঠে না। ওই দুজনে ধরে কিন্তু মায়ের স্তন ধরিয়ে দেওয়া হয়, তখন ওখান থেকে দেখবেন 1 ফোঁটা 2 ফোঁটা কি পাইলো না পাইলো, কতক্ষণ পরে দেখবেন লাফানি দাফানি শুরু করে। এই জিনিসটা কি কেউ খেয়াল করছি আমরা? হ্যালো, একটু ফিডব্যাক দেন, কেউ খেয়াল করছি এই বিষয়টা? মাহাদি হাসান, আয়শা রাখি, জাকি, রাশেদুল ইসলাম রাশেদ, আমরা কি এই জিনিসটা খেয়াল করছি? আপনারা আমার কথাটা বুঝতে পারেন নাই? অর্থাৎ একটা গাভী যখন বাচ্চা প্রসব করে, বাচ্চা প্রসবের পরে কিন্তু ওই বাচ্চা, জি স্যার আমরা খেয়াল করছি। আচ্ছা, বলছিলাম যে গাভী বাচ্চা প্রসব করার পরে ওই গাভীর বাচ্চাটা সাথে সাথে কিন্তু উঠে দাঁড়াতে পারে না, কিন্তু ওখানে যারা ডেলিভারি ম্যান হিসেবে থাকে তারা যখন ওই গাভীর প্রথমে শাল দুধ বলতে যেটা বলে, এটা যখন খাওয়ানি হয়, তখন কিন্তু দুধ নামে কিছু না, দেখবেন 1 ফোঁটা 2 ফোঁটা পানির মতো। এটা খাওয়ার পরে কতক্ষণ পরে দেখবেন কি গাভী কি হচ্ছে, খুব টকবগে হয়ে যাচ্ছে, দেখবেন কিছুক্ষণ পরে লাফানি শুরু করছে। যতক্ষণ পর্যন্ত ওটা না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত ও শক্তি তেমন পায় না। এটা কি খেয়াল করছেন? এটা জিজ্ঞেস করছিলাম, এটা কি সবাই খেয়াল করছি? তো এখানে ঘটনাটা হচ্ছে ওই যে শাল দুধ, ওখানে এটা মানুষ বলেন আর ওই যে আমাদের কি বলবো যে গাভীর কথাই বলেন, একই ঘটনা ঘটে, যে ওই শাল দুধের মধ্যে একটা বিশাল বিশাল মানে কি বলবো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যদি নিয়ামত যদি কোনো কিছু থেকে থাকে, এমন একটা জিনিস আছে। বিজ্ঞান গবেষণা করে বলতেছে যে ওখানে কোলেস্ট্রাম নামে একটা উপাদান আছে, কোলেস্ট্রাম, যে কারণে পৃথিবীতে কোলেস্ট্রলের দাম সবচেয়ে বেশি। ওই যে শাল দুধ, ওখানে কোলেস্ট্রল থাকে, যে কারণে ওই কোলেস্ট্রামটা বহির্বিশ্বে এই কোলেস্ট্রাম খাওয়ানো হয়, খাওয়ানোর পরে ওরা এমনি চাঙ্গা থাকে। ওদের আর 80 বছরের বৃদ্ধ বলে না, 80 বছরের যুবক বলে তাদের। তো তার মানে এই প্রোল্যাক্টিন হরমোনের একটা মধ্যে ওই যে মায়ের দুধটা যে প্রথমে বাচ্চাটা সেবন করলাম, এটা আমাদের গ্রামে আগে মানে কি ফেলে দিত, কিন্তু না, ওই শাল দুধটার মধ্যে আছে কোলেস্ট্রাম। এই কোলেস্ট্রামটা সবার আগে দিতে হবে, এটা একটু খেয়াল রাখবো, এটা অ্যাডভাইস করব, আমাদের সব জায়গায় বলবো। তো অক্সিটোসিনটা, এটা আমরা সবাই জানি যে শিশুকে স্তনদান পান করার সময় বা গর্ভাবস্থায় যে সংকোচন ঘটাতে, আমরা বাচ্চাদের যে
মারা স্তনদান করানোর যে আগ্রহ উদ্দীপনাটা পেয়েছে, মানে স্নেহ, এই মায়াটা যে বাচ্চার প্রতি মায়া মমতা দিয়ে লালন পালন করে ওকে স্তনদান করায়, এই মায়া মমতার যে হরমোনটা, এটা হলো অক্সিটোসিন। আরেকটা বিষয় হচ্ছে গর্ভাবস্থায় মাদের যে জ্বরের যে পরিবর্তনগুলো হয়, এটা সংকোচন প্রসারণের যে একটা ব্যাপারটা, এটা নিয়ন্ত্রণ করে অক্সিটোসিন। এমনকি প্রসবের সময় যে সহযোগিতাটা, এটাও অক্সিটোসিন করে। তো আরেকটা মজার বিষয়, যেহেতু মায়া মমতার সাথে এটা সম্পর্ক, এটা এই যে ঘনিষ্ঠতা, কিছুক্ষণ আগে বলছি, সংযোগ স্থাপন, অন্যের সাথে বন্ধুত্ব স্থাপন, বিশ্বাস স্থাপন, এগুলোর কাজটা ও করে। তো ভ্যাসোপ্রোটিনটা হচ্ছে আমার আপনার রক্তচাপ নিয়ন্ত্রণ করে, এমনকি কিডনির যে পানি এটা শোষণ করে, এই দুটা কাজ করে। এটাও পিটুইটারি গ্ল্যান্ড থেকেই হরমোনটা নিঃসৃত হয়। আর থাইমোসিনটা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তা আমরা যদি মনে করি আমাদের থাইমাস যেটা আছে, এই থাইমাস যে গ্ল্যান্ড, এই গ্ল্যান্ডটাকে যদি কোনো কারণে সক্রিয় করতে পারি, তাহলে এটা কি দিয়ে পারি আমরা অটোমেটিক জানি। আমরা এখানে সবাই হোমিওপ্যাথিক ডাক্তার, আমরা কি করি, হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে দেখা গেল রোগীটা সুস্থ হয়ে গেছে। সুস্থ হওয়ার পিছনে কি একটা কারণ, সে তার রোগ প্রতিরোধ ক্ষমতা অটোমেটিক বেড়ে গেছে। ওই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর যে হরমোনটা, এটা হলো থাইমোসিন। আপনারা ক্লিয়ার হয়েছেন? ওকে। তো আমরা গ্যাস্ট্রিন নামক হরমোনের নাম শুনছি। গ্যাস্ট্রিক, এটা গ্যাস্ট্রিক, যে আমাদের গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে নিঃসৃত হয়, পাকস্থলীতে প্রচুর অ্যাসিড নিঃসরণ করে। মজার ঘটনা হলো, যাদের হজম শক্তি নাই তাদের উদ্দেশ্যে একটু বলি, বা এদেরকে বলবেন যে আমার আপনার পাকস্থলীতে এত এত পরিমাণে অ্যাসিড সিক্রেশন হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ হয়, যেখানে একটা আস্ত লোহার দণ্ড, আর একটা লোহার দণ্ড ছেড়ে দিলেও ওটা কিন্তু ভ্যানিশ হয়ে যাবে, মানে গলায় ফেলতে পারে, এত অ্যাসিড থাকে। কিন্তু তারপরেও যাদের মানে হজম হয় না, তাহলে ওই হজমের জন্য শুধু তার ওই পেট নামক ফ্যাক্টরি দেয় না, ওনার আমি গতকালে একটা পোস্ট দিয়েছিলাম যে মানুষের মস্তিষ্ক হলো দুইটা। মানুষের মস্তিষ্ক দুইটা, আপনারা কি জানেন এটা? হ্যালো, কেউ সাড়া দেন? আমি কি আছি? ওকে, হ্যাঁ, আয়সারা কি অসংখ্য ধন্যবাদ। মানুষের মস্তিষ্ক দুইটা, এটা মাথায় রাখবো। একটা হচ্ছে এই 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 যে এই মস্তিষ্ক, অর্থাৎ আপনার আমার ঘাড়ের উপরে মাথার খুলির নিকটে 1.5 কিলো ওজনের একটা মস্তিষ্ক আছে। আর একটা মস্তিষ্ক হচ্ছে আপনার আমার কি যে অ্যাবডোমেন, এটাও একটা মস্তিষ্ক। ওখানে অনেক কিছু নিয়ন্ত্রণ করে, ওখানে আলাদা হরমোন তৈরি হয়, ওখান থেকে ওই হরমোনগুলো আবার অনুভূতি বার্তা বহন করে। তার মানে যে ব্যক্তিটার ওই ওই জিনিসগুলো কাজ হচ্ছে না, হ্যাঁ, ওখানে কি হয়, আপনার আমার এই মস্তিষ্ক শুধু খালি চিন্তা শক্তি, বুধ শক্তি, এটার কাজ করে। আর সমস্ত ডাইজেস্টিভ সিস্টেমের কাজটা করতেছে কিন্তু আমার আপনার অ্যাবডোমেন নামক যে মস্তিষ্ক। হে, আচ্ছা, আসেন তারপরে কি বলছিলাম, তো গ্যাস্ট্রিনের কথা বলছিলাম। গ্যাস্ট্রিন তার মানে এর পরেও মানুষ গাদায় গাদায় গ্যাস্ট্রিকের ওষুধ খায়। এটা নিয়ে নাই বলি, আবার অনেকে বিরক্ত হবেন, দরকার নেই, পরেই বলবো নি। তো আর এন্ডোরফিনের কথা বলছি, এন্ডোজেনাস মরফিন আপনার আমার বডিতে কি হয়, মস্তিষ্কে পেইন ক্লিয়ারের চেয়েও শক্তিশালী, হ্যাঁ, মরফিন জাতীয় ওষুধ অর্থাৎ এন্ডোরফিন, এটা তৈরি হয়, এটা একটা হরমোন, এটা তৈরি হয়। লিউটিনাইজিং হরমোন, এটা আপনারা অনেকেই জানেন, লিউটিনাইজিং হরমোন, এলএইচ হরমোন, বা আরেকটা আছে ফিমেল স্টিমুলেট হরমোন বা ফলিকল স্টিমুলেট হরমোন অনেকেই বলেন। তো এরা কি করতেছে, এরা করতেছে ডিম্বাণু, মাদের যে ডিম্বাণু, এটা পরিপক্কতার কাজ করে। আপনি দেখবেন অসংখ্য রিপোর্ট আছে যে ফলিকল ঠিক নাই, রিপোর্ট আসে যে ডিম্বাণু পরিপক্ক না। তখন কি, কেন পরিপক্ক না, আপনারা ধরে নেবেন যে এখানে দুইটা এলএইচ হরমোন হতে পারে, অথবা এফএসএইচ হরমোনের জন্য এই কাজটা হতে পারে। এমনকি স্তন গ্রন্থির যেমন বিকাশ, একটা সুস্থ স্বাভাবিক বয়স অনুযায়ী একটা একটা পরিমাপ থাকা দরকার। দেখলেন পরিমাপ ওই তা না, হয় ছোট, না হলে অধিক বড়, এই জাতীয় যদি হয়, তাহলে বুঝবেন যে এই দুইটা হরমোনের মধ্যে একটা ঝামেলা হয়ে গেছে।
তো এখন আরো আরো কি আলোচনা আগাবো নাকি পরের ক্লাসের জন্য রেখে দেব? স্যার যদি অল্প আলোচনা থাকে বাকি টুকু তাহলে শেষ করে দিতে পারেন, আর যদি বেশি টুকু থাকে তাহলে পরের ক্লাসের জি। জন্য রাখুন। জি জি আর একটু কন্টিনিউ করেন স্যার। ওকে, আমি 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 একটু ইয়েতে দিই, রাত 11:09 বাজে। তো এখন দেখেন, হরমোনের নাম এগুলো আমাদের অনেক সময় মনে থাকে না, এমনকি কোন হরমোন কি কাজ করে এটা কিন্তু আমরা অনেক সময় মনে রাখতে পারি না। যে কারণে আমরা এখানে একটা টেকনিক ফলো করছি। এই টেকনিকটা আমরা চেষ্টা করব নিজেদের মধ্যে আয়ত্ত রাখার জন্য। যে সেটা হলো কি, এই যে পিটুইটারি গ্রন্থিতে থেকে একটা হরমোন নিঃসৃত হয় যেটাকে বলা হয় এসটিএইচ, অর্থাৎ সোমাটোট্রপিক হরমোন। এটা হলো একটা বৃদ্ধি পোষক হরমোন। নাম শুনে বোঝা যাচ্ছে বৃদ্ধি পোষক, তার মানে যে বৃদ্ধি ঘটাইতে সহায়তা করে। কি কথাটা ঠিক আছে নাকি? বৃদ্ধি পোষক শব্দটা দিয়ে এটাই তো বুঝলাম, বৃদ্ধি ঘটাইতেছে পোষকের। তাহলে এখানে আমরা এটার ব্যাখ্যায় যাই যে বৃদ্ধি পোষক হরমোন অর্থাৎ এসটিএইচ, এই নাম দেখে কি বুঝলাম আমরা? যে হরমোন পোষকে বৃদ্ধি ঘটায়। পোষকের অর্থাৎ পোষকটা কে এখানে? এই মানুষ। মানুষের বৃদ্ধি ঘটলে বা বৃদ্ধি ঘটাতে হলে কি করতে হবে আমাদের? আমরা কি, এই যে আমাদের অস্থি বা হাড়, এটার দৈর্ঘ্য বাড়াতে হবে। আমাদের যে যে মাংস টিস্যু, এই টিস্যুর পরিমাণ বাড়াতে হবে, তাহলে তো আমরা বৃদ্ধি পাবো, নাকি বলেন? নাকি বলেন? আমার কথাগুলো কঠিন হচ্ছে আজকে আপনাদের? ওকে, একটু হাই হ্যালো দিয়েন। মানে ব্যাপারটা হচ্ছে যে আমি কথা বললাম, আপনারা যদি সেই জিনিসটা গ্রহণই না করতে পারেন তাহলে এটা আমার জন্য খুবই মানে দুঃখের মানে সংবাদ। তো আমি যেটা বলছিলাম যে মানুষের বৃদ্ধি ঘটাতে হলে কি কি করতে হবে? আপনার যে হাড়ের দৈর্ঘ্য বাড়াতে হবে, মাংসের যে কোমল অস্থি বা টিস্যু এটা বাড়াতে হবে। তো হাড্ডি মাংস আসলে কি জিনিস? আপনার আমার শরীরে যে হাড্ডি মাংস, এটা হচ্ছে একটা প্রোটিন। তাহলে কিসের পরিমাণ বাড়লে মানব দেহের বৃদ্ধি ঘটবে? আয়সা রাখি, প্রোটিন। রাইট, প্রোটিন। তাহলে বোঝা যাচ্ছে যে আপনার আমার শরীরে যদি প্রোটিনটা বাড়াতে পারি শুধু, হ্যাঁ, তাহলে কাজ হয়ে গেল। আচ্ছা, এই প্রোটিন, মানুষের শরীরে শুধু প্রোটিন থাকে না, চর্বি শর্করাও কিন্তু রাখতে হবে, ঠিক আছে? তাই ব্যাখ্যা হিসেবে কি আসলো? পৃষ্ঠপোষক হরমোন বা এসটিএইচ অর্থাৎ সোমাটোট্রপিক হরমোন বলতে আমরা কি বুঝতেছি বা ও কি কাজ করতেছে? ওর কাজ হলো তিনটা। একটা হচ্ছে অস্থি ও কোমল টিস্যুর বৃদ্ধি করতেছে, এই যে হাড় এবং টিস্যুর বৃদ্ধি করতেছে, অস্থি এবং টিস্যুর বৃদ্ধি করতেছে এক। দুই হচ্ছে প্রোটিন সংশ্লেষণ বৃদ্ধি করতেছে, প্রোটিনের পরিমাণ এটা এটা বাড়ানোর কাজটা ও করে। আরেকটা হচ্ছে চর্বি ও শর্করা ও বডিতে সঞ্চয় করে। তাহলে এই এই এইটুকুর মধ্যে কি আমাদের এটা আরো মুখস্থর দরকার আছে যে আমাদের এসটিএইচ হরমোন অর্থাৎ সোমাটোট্রপিক হরমোন এর কাজটা, এটা কি মুখস্থের দরকার আছে আরো? না, একজন অ্যান্সার দিচ্ছেন মাত্র, তার মানে অনেকের মুখস্থ লাগবে নাকি? না, মুখস্থ করব না। আমার কথা হলো যে এই যে সময়টা আপনারা মূল্যবান ব্যয় করতেছেন, এটা আপনার আমার নিয়ামত, আপনার সময় হয় আপনার নিয়ামত। এই সময়টা যে ব্যয় করতেছেন, এই সময়টাকে আপনাকে অ্যাচিভ করতে হবে। এই বাসায় গিয়ে আবার পড়বেন এই নিয়তে না, এখান থেকে শেষ করবেন ক্লাস। আমি বলছিলাম পৃষ্ঠপোষক হরমোন, পৃষ্ঠপোষক কার? সরি, বৃদ্ধি পোষক হরমোন। বৃদ্ধি কার বৃদ্ধি? মানব দেহের বৃদ্ধি। পোষককে মানুষ, ঠিক আছে? কি বাড়াবেন? হাড্ডি মাংস, ঠিক আছে? তাহলে হাড্ডি মাংস যদি বাড়াতেন, হাড্ডি মাংস মানবদের বৃদ্ধিটা কি হলো? বাড়লে কি হবো? কিসের পরিমাণ বাড়বো? প্রোটিনের পরিমাণ বাড়াতে হবে। প্রোটিন আবার শুধু তো প্রোটিন থাকে না,
মানুষের শরীরে কি শুধু প্রোটিন থাকে? না, চর্বি আছে, শর্করাও আছে, এইটুক খালি মনে রাখবেন। তারপরে হলো যে পৃষ্ঠপোষক হরমোন অর্থাৎ এসটিএইচ এর কাজটা হলো, হুসেন মাহমুদ আপনার সাউন্ড আসছে, প্লিজ একটু বন্ধ করেন। তো এখানে এই তিনটা কাজ অর্থাৎ অস্থি ও কোমল টিস্যু বৃদ্ধি করে, প্রোটিন সংশ্লেষণ বৃদ্ধি করে, চর্বি ও শর্করা যে সঞ্চয় এটা বৃদ্ধি করে, এই তিনটা কাজ। এরপরে ফলিকল উদ্দীপক হরমোন অর্থাৎ আমরা যেটাকে ফলিকল স্টিমুলেটিং হরমোন বা অনেক সময় কেউ কেউ বলি আমরা ফিমেল স্টিমুলেটিং হরমোন, মহিলাদের যেটা। আচ্ছা, ফলিকল স্টিমুলেট হরমোনের নাম দেখে কিছু বোঝা যাচ্ছে? ফলিকল উদ্দীপনা দেয় যে হরমোন, তাহলে উদ্দীপনা পেলে ফলিকলরা কি হবে? সহজেই বড় হবে, পরিপক্ক হবে। ফলিকল মানে কি? আপনাদেরকে এটা ডিম্বাণু আপনারা পড়ছি না? ডিম্বাশয়ে কি থাকে? ওকে ওকে, তার মানে মা বোনদের এই ফলিকলটা পরিপক্ক হতে সহায়তা করবে। তার মানে এর ব্যাখ্যাটা কি দাঁড়াবে? ফলিকল উদ্দীপক হরমোন বলতে আমরা বুঝাইতেছি ডিম্বাশয়ে যে মা বোনদের যে ডিম্বাশয়ে যে ডিম্বটা পরিপক্ক হয়, ফলিকলটা পরিপক্ক হয়, এটাতে যে সহায়তা করে তাকে বলা হয় এফএইচ হরমোন অর্থাৎ কি ফলিকল স্টিমুলেটিং হরমোন। এরপর হলো থাইরয়েড উদ্দীপক হরমোন আছে আমাদের, অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এটাতে আমরা বলি কি টিএসএইচ। থাইরয়েড উদ্দীপক তার মানে কি থাইরয়েডের উদ্দীপনা দেয়। থাইরয়েডের গ্রন্থি উদ্দীপনা পেলে কি করবে? ও কি করবে? থাইরয়েড গ্রন্থি উদ্দীপনা পেলে থাইরয়েড বড় হবে, থাইরয়েডটা বড় হবে বা বৃদ্ধি পাবে। থাইরয়েড গ্রন্থি যদি বড় হয় বা বৃদ্ধি পায় তাহলে কি হবে? হরমোন ক্ষরণ হবে। এগুলো একদম ভাঙিয়ে ভাঙিয়ে লেখা হয়েছে আপনাদের বোঝার ক্ষেত্রে। তাহলে থাইরয়েড গ্রন্থির কাজগুলো কে নিয়ন্ত্রণ করলো? থাইরয়েড উদ্দীপক হরমোন। এটার ব্যাখ্যাটা আসতেছে থাইরয়েড উদ্দীপক হরমোনের কাজটা হলো কি কি? তাহলে মেইন কাজটা হলো থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি করতেছে, ক্ষরণ করতেছে, কার্যকারিতা নিয়ন্ত্রণ করতেছে। আপনারা কি এটা বুঝতে পারছেন? স্ক্রিনে ভাষা আছে, আপনারা আবার নয় পড়েন, আমার কথাগুলো বুঝতে অসুবিধা হলে। জি স্যার, জি স্যার, এসে রাখি। ওকে, তার মানে এখানে আমি ভেঙে ভেঙে বলছি যে আমার হরমোনটা কি কাজ করতেছে মনে রাখার সুবিধার্থে। আসেন হরমোনের নাম ও কাজ স্মরণ রাখার আরো কিছু টেকনিক জানি। যেমন প্রোল্যাকটিন হরমোন। প্রোল্যাকটিন শব্দকে ভেঙে ফেলেন, প্রো যোগ ল্যাকটিন। তো ল্যাকটিনের সাথে মিলে যায় এমন কোন শব্দ আছে যেমন কি ল্যাকটোজ, আর ল্যাকটোজের কথা ভাবেন। ল্যাকটোজ কোথায় থাকে? দুধে থাকে। দুধ কোথা থেকে উৎপাদন হয়? স্তন গ্রন্থি থেকে। স্তন গ্রন্থি যে ছোটবেলায় সক্রিয় থাকে না, যাদের স্তন গ্রন্থি দেখেন ছোটবেলায় কি সক্রিয় থাকে? থাকে না। দুধ নিঃসরণ করতে হলে কি করতে হবে? তাহলে স্তন গ্রন্থিটা বৃদ্ধি করতে হবে। তাহলে দেখেন স্তন গ্রন্থির বৃদ্ধি হলো, স্তন গ্রন্থির বৃদ্ধি হলে কি হবে? তখন দুধ ক্ষরণ হবে। এই দুধ আবার কে খাবে? সন্তান খাবে। সন্তান দুধ খেলে কি হবে? মায়ের শরীর থেকে ইমিউনিটি বা সুরক্ষা দুধের মাধ্যমে সন্তানের শরীরে প্রবেশ করবে। তাহলে এটাকে আমরা প্রোল্যাকটিন হরমোন থেকে কি কি পেলাম? প্রোল্যাকটিন হরমোনের কাজটা কি দাঁড়াইলো? মায়ের সাথে সন্তানের একটা সুসম্পর্ক হইলো, তাই না? যখন মা দুধ খাওয়াইলো মার সাথে সন্তানের একটা সুসম্পর্ক হইলো। তাহলে প্রোল্যাকটিন হরমোনের কাজগুলো হলো, প্রথমে কি হয়েছিল? স্তন গ্রন্থির বৃদ্ধি। দ্বিতীয় কি হয়েছিল? দুগ্ধ উৎপাদন হয়েছিল। তৃতীয় কি হয়েছিল? ইমিউনিটি তৈরি হয়েছে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ছে। কার? দুধের মাধ্যমে ওই বাচ্চার। তারপরে কি হয়েছে? যখন দুধের মাধ্যমে বাচ্চা ইমিউনিটি পাইছে তখন মার সাথে একটা সুন্দর সম্পর্ক হয়েছে, সন্তানের প্রতি একটা বাৎসল্য আচরণ আসছে। তার মানে এটি হলো কাজ। ক্লিয়ার হয়েছেন আপনারা? মাহাদি হাসান, আচ্ছা রাখি। ওকে, অসংখ্য ধন্যবাদ। আবার আপনারা দেখে নেবেন, আপনারা স্লাইড গুলো দেখলে আরো সুন্দর আপনারা বুঝতে পারবেন, আমার চেয়ে ভালো বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো আমরা আসেন তারপরে এখানে দেখেন অ্যাড্রেনো
কর্টিকো, দেখেন উপরে লেখা আছে অ্যাডিনো কর্টিকো ট্রপিক হরমোন, একটা দেখেন ACTH সবার উপরে, কোথায়, ওই যে এটা সংক্ষিপ্ত ভাবে লেখা থাকে সব জায়গায়, এই যে দেখেন ACTH, এই যে অ্যাড্রিনো কর্টিকোট্রপিক হরমোন। তো এর কাছে তারা এখানে বোঝা যাচ্ছে অ্যাড্রিনো, এরপরে আছে কি কর্টিকোট্রপিক, এরপরে হলো হরমোন। এটা দিয়ে আমরা সাধারণভাবে কি বুঝতেছি, যে হরমোন অ্যাড্রিনাল কর্টেক্স এর উপর কাজ করে, এটা প্রথম বুঝলাম, যে হরমোনটা কি হচ্ছে অ্যাড্রিনাল কর্টেক্সের উপর কাজ করে, এই হরমোনটার নাম হলো ACTH। আচ্ছা, অ্যাড্রিনাল কর্টেক্সের কাজ কি? হরমোন অর্থাৎ স্টেরয়েড ক্ষরণ করা। ব্যাখ্যা, অ্যাড্রেনোকর্টিস, এই যে কর্টিট্রপিক হরমোন, এই যে ACT, এটার ব্যাখ্যাটা দাঁড়াইলো অ্যাড্রিনাল কর্টেক্সের কার্যকারিতা ও ক্ষরণ অর্থাৎ স্টেরয়েড হরমোন নিয়ন্ত্রণ করা। আপনারা কি এটা বুঝতে পারছেন? আমরা এই যে এখানে দেখে দেখে মানে আমরা নামটা দেখে দেখে ব্যাখ্যা টানবো, তাহলে আমাদের সারা জীবন মনে থাকবে, আর না হলে মুখস্থ করলে কিন্তু মনে থাকবে না। এরপরে দেখেন এই যে লুটিনাইজিং হরমোন, লুটিনাইজিং LH হরমোন, লুটিনাইজিং হরমোন LH হরমোন, এমন নাম কেন? এখন দেখেন ডিম্বাশয় থেকে ডিম্বাণু লুট করে কি করে ডিম্বপাত ঘটায় বলেই এর নাম হলো লুটিনাইজিং হরমোন। অর্থাৎ কি করে, মা বোনদের ওভলিউশনের কাজটা যে করতেছে, ডিম্বপাত ঘটাইতেছে, অর্থাৎ কি করতেছে, মাসিকটা যে বের করে দিতেছে, এই যে কাজটা যে করতেছে, ওখানে অনেক লুট করতেছে, ওখানে কি করতে, লুট করা মানে চুরি করার মতো আর কি, বের করে দিতেছে। ডিম্বাণু লুট হলে কোনো চিহ্ন রেখে আসে না? হ্যাঁ আসে। কি চিহ্ন? নিজের পরনের কাপড় ডিম্বাশয়ে রেখে আসে। এটা আমি ব্যাখ্যা দেব পরে। হ্যাং হয়ে গেছে? আচ্ছা, কাপড়টা, যে কাপড়টা ওই যে লুট হওয়ার পরে রেখে আসলো তার নাম কি? কর্পাস তোলার কাপড়। হ্যাঁ, আচ্ছা, ডিম্বাণু লুট হবার পর কর্পাস তোলার কাপড়ের নাম কি? ওখান নাম হয়ে গেল কর্পাস লুটিয়াম। কর্পাস লুটিয়াম কি করে, ডিম্বাণু, এই যে ডিম্বাণুর বাবা এই কাপড় দেখে মেয়ের কথা ভেবে অশ্রুক্ষরণ করে। এই অশ্রু হরমোনের নাম কি? ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন, অর্থাৎ যে হরমোনটা বের হলো তার নাম হলো ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন। তার মানে LH হরমোনটা কি কি কাজ করলো? প্রথমে ডিম্বপাত করলো, তারপরে কি করলো, কর্পাস লুটিয়াম সৃষ্টি করলো, অর্থাৎ ওখানে একটা কাপড় রেখে আসলো, ওই কাপড়টার নাম হলো কর্পাস লুটিয়াম। ওই কর্পাস লুটিয়াম দেখে ডিম্বাণুর যে বাপ উনি কি করলো, ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন হরমোন ক্ষরণ করলো। এই তিনটা কাজ। আসেন উপরে 6টি হরমোন, আমি 6টা হরমোন নিয়ে তখন কথা বলছি। এই পিটুইটারি গ্রন্থি থেকে এই 6টা হরমোন নিঃসৃত হয়। এই 6টি হরমোন নাম মনে রাখার জন্য কি করবেন, এই যে লাল যে লেখাটা, এটা খালি মুখস্থ করবেন। খাই ফল বৃদ্ধি পেলে লুটে আনে পোলাপান। পারবেন না এটা? জি স্যার, সহজে মনে রাখা যাবে। ওকে, থাই ফল বৃদ্ধি পেলে লুটে আনে পোলাপান, বাস এইটা খালি মনে করবেন আর সারাটা জীবন ভুলবেন না। থাই ফর থাইরয়েড উদ্দীপক হরমোন অর্থাৎ TSH হরমোন। এই যে ফল, এই ফল, এই যে এই ফল ফল ফর ফলিকল উদ্দীপক হরমোন অর্থাৎ ফলিকল FSH। বৃদ্ধি পেলে, এই বৃদ্ধি পেলে হচ্ছে ফর বৃদ্ধি পোষক হরমোন। আমরা কিছুক্ষণ আগে পড়ছিলাম না বৃদ্ধি পোষক হরমোন, কিছুক্ষণ আগে পড়ছিলাম কোথায়? আচ্ছা, এই যে পড়ছিলাম, দেখেন পিটুইটারি গ্ল্যান্ডের প্রথম যে হরমোনটা নিঃসৃত পড়ছিলাম। হ্যাঁ স্যার। ওকে, তাহলে এখানে কি দাঁড়াইলো, বৃদ্ধি পেলে ফর এই যে বৃদ্ধি পোষক হরমোন অর্থাৎ এই যে STH। লুটে ফর লুটানাইজিং, কারণ ওর তো লুটে, কিছুক্ষণ আগে আমরা পড়েছি যে লুটানাইজিং হরমোন LH। আনে ফর এই যে অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন ACT, এর আমরা আনে, অর্থাৎ থাই ফল বৃদ্ধি পেলে লুটে আনে পোলাপান। এই পোলাপান ফর প্রোল্যাকটিন হরমোন। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সেই শুভকামনায় আজকের মতো
আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। আজকের হরমোন বিষয়ে দ্বিতীয় পর্ব ক্লাস অত্যন্ত শিক্ষণীয় ভাবে সম্পন্ন হলো। মহান আল্লাহ তাআলার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি আমাদের এই আলোচনায় উপস্থিত থাকার জন্য তৌফিক দিয়েছেন। আজকের আলোচনায় আমরা বিশেষভাবে জেনেছি থাইরয়েড হরমোন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য, ল্যাকটোজেন হরমোনে ও এর প্রভাব, মায়ের শাল দুধের অপরিসীম উপকারিতা এবং আরো 6টি হরমোনের বিস্তারিত নির্দেশনা। বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাদের শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর মোহাম্মদ আসলাম উদ্দিন স্যারকে, যিনি বাস্তব ভিত্তিক, বিজ্ঞান ভিত্তিক আলোচনা ও তার অভিজ্ঞতা দিয়ে আমাদের সাথে ক্লাস শেয়ার করেছেন। আমরা বিশ্বাস করি আজকের আলোচনার মাধ্যমে চিকিৎসক, শিক্ষার্থী ও আগ্রহী অংশগ্রহণকারীরা হরমোন সম্পর্কিত সঠিক ধারণা লাভ করেছেন এবং তা ভবিষ্যৎ চিকিৎসা ও মানব কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে। সর্বশেষে আমরা আল্লাহর কাছে দোয়া করি, যিনি আমাদের অর্জিত জ্ঞানকে কবুল করেন, তা দিয়ে মানুষকে উপকৃত করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম। এবং আমাদের সাথে আজকে